হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস। টপিক বৈদিক এজ বা বৈদিক যুগ। বৈদিক যুগকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা আর্লি বৈদিক এজ আর একটা লেটার বৈদিক এজ। আর্লি বৈদিক এজটা যেটা, সেটা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ধরা হয়। আর লেটার বৈদিক এজ যেটা, সেটা 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 বিসি পর্যন্ত ধরা হয়। আমরা বৈদিক যুগ কাকে বলি? বৈদিক যুগ কাকে বলি? বৈদিক যুগ কাকে বলা হয় সেটা হলো কম্পোজিশন অফ বেদাস, অর্থাৎ বেদের বেদের রচনা কালকেই বলা হয় বৈদিক যুগ। ঠিক আছে। বৈদিক শব্দের অর্থ বা বেদিক, এই যে বেদিক এই শব্দটা কোথা থেকে এসেছে? এটা বেদ, VEDA, বেদা বা বেদ শব্দ থেকে এসেছে। ঠিক আছে, যার অর্থ হলো জ্ঞান বা স্যাক্রেড উইসডম, নলেজ বা স্যাক্রেড উইসডম। আচ্ছা, আমাদের বৈদিক যুগে একটা বিবাদিত টপিক, যেটা যে আর্য কারা ছিল। আমরা আর্যদেরকে কেন বৈদিক যুগে আলোচনা করি? আর্যরা কোথা থেকে এসেছিল? আর্যরা মধ্য এশিয়ার কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চল থেকে এসেছিল। তারা কোথা দিয়ে এসেছিল? হিন্দুকুশ পর্বতের খাইবার গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করে। কোথা দিয়ে? এই যে এইখানটা দিয়ে প্রবেশ করে, এই যে হিন্দুকুশ। আচ্ছা, হিন্দুকুশকে আরেকটা নামে জানা হয়, সেটা হচ্ছে মুঞ্জাবত। এটার নাম হলো হিন্দুকুশ। ঠিক আছে। আর একটা হচ্ছে হিমবন্ত। যাকে আমরা হিমালয় বলে চিনি। ঠিক আছে। আর আরেকটা সূত্র থেকে জানা যায় যে ইরানের পবিত্র ধর্মগ্রন্থ জেন দাবেস্তার মাধ্যমে জানা যায় যে আর্যরা ইরানের মধ্য দিয়ে প্রবেশ করে। বাল গঙ্গাধর তিলক ওনার একটা বই, আর্টিক হোম টু বেদাস, ঠিক আছে, লিখে দিচ্ছি, আর্টিক হোম টু বেদাস। এই বই থেকেও আর্যরা কোথা থেকে এসেছিল সেটা মোটামুটি ধারণা পাওয়া যায়। আচ্ছা, আর্যদের ভারতে যে এসেছিল, তারা তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে এসেছিল। আর্যরা যে এখান থেকে এসেছিল, নিশ্চয়ই তাদের কোনো নির্দিষ্ট সংস্কৃতি ছিল, ভাষা ছিল। সেই ভাষাগুলো সঙ্গে করে নিয়ে এসেছিল। তারপরে আর্যরা কি করে? বেদের সংকলক ছিলেন। কি ছিল? বেদের সংকলক ছিলেন। আর আর্যদের বেদের যে ধর্ম, রিচুয়াল এবং সোশ্যাল যে স্ট্রাকচার, এতে
প্রচন্ড পরিমাণে অবদান পাওয়া যায়। আর আর্যরা যে বেদ সংকলন যে ভাষায় করেছিল সেটা কোন ভাষায় করেছিল? এটা সংস্কৃত ভাষায়। ঠিক আছে? আর এই যে সংস্কৃত ভাষাটা সেটা অ্যাকচুয়ালি ইন্দো ইউরোপীয় ভাষার সাথে অনেকখানি মিল পাওয়া যায়। সংস্কৃত, ল্যাটিন, গ্রিক সবই একই গঠনকে ইঙ্গিত দেয়। কি কি? সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, এই সব এই সমস্ত রকমের ভাষা এটাকে কিসে দেয়? ইন্দো ইউরোপিয়ান। ইন্দো ইউরোপিয়ান ভাষাকে ইঙ্গিত দেয়। আচ্ছা, ইন্দো ইউরোপিয়ান যে ভাষা এটাকে দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্দো ইরানিয়ান, মানে যেইখান থেকে এসেছে, ইউ ইউরোপিয়ান ইউরোপিয়ান ভাষা। ঠিক আছে? আর একটা ইন্দো ইরানিয়ান। তারপরে ইন্দো আর্য। ঠিক আছে? আচ্ছা, সংস্কৃতে যেটা মাতৃ পিতৃ আহ সেটা ল্যাটিনে মাদার, ল্যাটিনে কি ম্যাটার প্যাটার। ঠিক আছে? আহ, আর জেন ঋগ্বেদে মিল জেন দাবেস্তার সাথে পাওয়া যায়। ঠিক আছে? ইরানীয় ভাষায় যেটা লেখা আছে। আর বৈদিক যুগে আর্যরা একটু ঘোড়া কেন্দ্রিক ছিল সভ্যতা। বৈদিক যুগে প্রথম দিকে আর্যরা ঘোড়া কেন্দ্রিক কেন্দ্রিক ছিল, কিন্তু ঘোড়ার ব্যবহার যেটা ছিল হরপ্পা সভ্যতায় ছিল না। আহ আর আর কি থেকে বোঝা যায়? আহ বোগা জাকি, ঠিক আছে, একটা বই যেটা তুর্কির সর্বপুরনো বই। তুর্কিতে পুরনো বই। আহ তুর্কির এই বইটাতে যে সমস্ত দেবতাদের উল্লেখ আছে, ঋগ্বেদেও সেই সমস্ত দেবতাদের উল্লেখ পাওয়া যায়। আর ঋগ্বেদে ঘোড়ার ব্যবহার যেটা দুশো ঋগ্বেদে ঘোড়ার যেটা ব্যবহার, হর্সকে আগে অশ্ব বলা হতো, ASVA, অশ্ব। ঠিক আছে? ঘোড়ার ব্যবহার 215 বার। আর গরুর ব্যবহার কতবার? 176 বার। মানে গরুর মতোই ঘোড়াও খুবই ইম্পর্টেন্ট প্রাণী ছিল। আর কি? হর্স চ্যারিয়েট মানে হচ্ছে ঘোড়ায় টানা যে রথ, সেটা কোথায় কোথায় উল্লেখ পাওয়া যায়? হর্স চ্যারিয়েট। হর্স চ্যারিয়েট সেটা বেদিকে যে পাওয়া যায়, মানে বৈদিকে যে পাওয়া যায়, বৈদিক যুগে পাওয়া যায়। ঠিক আছে? এটা এটা কোথায়? ইন্ডিয়া। আর আবেস্তান টেক্সট সেটা পারস্য দেশে ছিল। ঠিক আছে? মানে বর্তমানে যেটা ইরান। আর একটা হচ্ছে হোমেরিক টেক্সট, যেটা গ্রিকের এপিক্স, মানে গ্রিক দেশের মহাকাব্য। ঠিক আছে? হোমেরিক টেক্সট।
আচ্ছা, এটা ইন্ডিজিনিয়াস থিওরি, মানে কিছু কিছু আম, ঐতিহাসিক বা কিছু কিছু জ্ঞানী মানুষেরা তর্ক দেন যে আহ, আহ, আর্যরা প্রথম থেকে ভারতে ছিল, অন্য কোথাও থেকে আসেনি। এই যে আর্যরা ভারতের স্থানীয় ছিল, কোনো সভ্যতা থেকে তারা আসেননি আর কি। তারা বৈদিক গ্রন্থে যে সরস্বতীর মতো নদীর উল্লেখ আছে, যেটা 1900 খ্রিস্টপূর্বাব্দের দিকে শুকিয়ে গিয়েছিল বলে মনে করা হয়, সেটা অ্যাকচুয়ালি হরপ্পা সভ্যতার সাথে যুক্ত। আবার অনেক সাহিত্যিক এটাও মনে করে যে আর্যরা যখন এসেছিল তখন তারা হরপ্পা সভ্যতাকে মিটিয়ে দিয়েছিল, কিন্তু এটার খুব খুব কম প্রমাণ প্রমাণ পাওয়া যায়নি। খুব একটা বিবাদিত টপিক, তবে এর কোনো যথাযথ প্রমাণ নেই। বে- বৈদিক যুগে যে সপ্তসিন্ধু, সে বৈদিক আর্যরা তাদের মূল আবাসস্থল হিসেবে গণ্য করতো। প্রথমে আর্লি বেদিকে যে আর্যরা সপ্তসিন্ধুর ধারেই বাস করত। ভারত ছাড়া অন্য কোনো বাইরের দেশ থেকে তাদের ভারতে আসার কোনো উল্লেখ নেই। আর্যরা যদি ভারত ছাড়া অন্য কোথাও থেকে আসতো, তাদের মূল আবাসস্থল থাকতো, তাহলে তারা সে সম্পর্কে কি সব ভুলে যেত? এটা একটা আহ, মানে একটা দিক, তার্কিক দিক দেওয়ার চেষ্টা করেছেন সাহিত্যিকরা। আহ এছাড়াও কিছু কিছু জিনিস যেগুলো প্রত্নতাত্ত্বিক প্রমাণ হিসেবে, যেমন বৈদিক আচারে অগ্নিকুণ্ড, যেটাকে হাবানকুণ্ড বলা হয়, কালীবঙ্গানে পাওয়া গেছে আর লোথালে পাওয়া গেছে। আর একটা যেটা পাওয়া গেছে তামার ভান্ডার, যেটা হরপ্পার প্রধান বৈদিক বসতির সাথেও মিল দেখায়। গাঙ্গেয় সমভূমিতে গাঙ্গেয় সমভূমিতে তামার ভান্ডার, কপার হোড ভান্ডার, যেটা একটু আগে বললাম যে হরপ্পা এবং প্রাথমিক বৈদিক বসতির সাথে মিল দেখায়। আর রঙিন ধূসর মৃৎপাত্র, মাটির যে পাত্র, সেটা হরপ্পা এবং বৈদিক বসতির সাথে উভয়ের সাথেই মিল দেখায় আর কি। রঙিন, আচ্ছা, এবার আসি বৈদিক সাহিত্যে। বৈদিক সাহিত্যকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা শ্রুতি আর একটা স্মৃতি। এমনটা বলা হয় যে ভগবান, মানে হিন্দুরা যেটা বিশ্বাস করে, শ্রুতি যেটা, সেটা বৈদিক সাহিত্যের অংশ এবং কোনো মানুষে লেখেননি, স্বয়ং ভগবান মুখে মুখে বলেছেন। এবং এক জেনারেশন থেকে আর একটা জেনারেশনে মুখে মুখে ছড়িয়ে গেছে। ঠিক আছে, শ্রুতি যেটা হচ্ছে মুখে মুখে শুনে শুনে, মুখে শুনে শুনে মনে রাখা। ঠিক আছে, আর স্মৃতি কি? স্মৃতি হচ্ছে যেটা লেখা হতো। আচ্ছা, শ্রুতিকে আর একটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে বেদ। বেদকে আমরা কটা বেদ আমরা জানি? চারটে বেদ, একটা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আচ্ছা, বেদকে আমি শুধু এরকম একটা বক্সে লিখছি। বেদ থেকে যেটা আছে সংহিতা, আর একটা হচ্ছে ব্রাহ্মণ, আর একটা আরণ্যক, আর একটা উপনিষদ। উপনিষদ আর স্মৃতিকে চারটে ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এটাকে একটা আছে যেটা হচ্ছে সূত্র, আর একটা আছে এপিক, যেটা হচ্ছে মহাকাব্য। এপিক মানে কি? মহাকাব্য। মহাকাব্য কি কি? রামায়ণ, মহাভারত, তাই তো। আর একটা কি?
পুরাণ অর্থাৎ পৌরাণিক গল্প কথা বা কল্পনা কাহিনী যেগুলো। বৈদিক সাহিত্য প্রথমে বললাম যে বেদকে 4টে ভাগে ভাগ করা যায়, তাই তো? বেদ বেদকে কটি ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে। কি কি বললাম? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। আচ্ছা, ঋগ্বেদকে কি কি হিসেবে জানা যায়? ওল্ডেস্ট টেক্সট, মানে হচ্ছে সব থেকে পুরনো পুরনো বা প্রাচীন ধর্মীয় গ্রন্থ হচ্ছে এটা ওল্ডেস্ট হবে। এটা একটু ভুল আছে, এটা ওল্ডেস্ট হবে, ঠিক আছে? আর কটি আহ, কটি মন্ডল আছে এতে? 10টা মন্ডল। 10টা মন্ডলের ভিতরে 10টা মন্ডলের ভিতরে দ্বিতীয় থেকে সপ্তম, দ্বিতীয় থেকে সেকেন্ড থেকে সপ্তম যে মন্ডল সেটা সব থেকে পুরনো, মানে সবার আগে রচিত হয়, ঠিক আছে? আর কি আছে? গায়ত্রী মন্ত্র। ও আচ্ছা, 1028টা যে স্তোত্র, আর আছে 10,600টি পদ। ভার্সেস মানে হচ্ছে পদ, ঠিক আছে? এটা হলো পদ, পদ আছে। আর যে আমাদের প্রধান দেবতা ছিল, কারা কারা ছিল? ইন্দ্র, ইন্দ্র যেটা ইন্দ্র, পুরন্দর, বরুণ, সোম এবং মারুত, ঠিক আছে? আর অদিতি এবং উষা। ইন্দ্র যিনি ছিলেন সেটা ছিলেন যুদ্ধের দেবতা। কিসের দেবতা? আর পুরন্দর, পুরন্দর কিসের দেবতা ছিলেন? ঝড়ের দেবতা। বরুণ, বরুণ ছিলেন কিসের দেবতা? বরুণ ছিলেন জলের দেবতা। আর ঋগ্বেদে সর্বোচ্চ ও ছিলেন, সেটা ছিলেন বরুণই ছিলেন, ঠিক আছে? আর বরুণ ছিলেন তৃতীয় স্থানে, তবে সর্বোচ্চ হিসাবে ধরা হতো। কিসের দেবতা ছিলেন বরুণ? বরুণ ছিলেন জলের দেবতা। আর সোম, সোম কিসের দেবতা ছিলেন? সোম ছিলেন গাছপালার দেবতা। আর মারুত, মারুত কিসের দেবতা ছিলেন? মারুত ছিলেন ঝড়ের দেবতা। আর উষা আর অদিতি, অদিতিকে বলা হতো মাদার অফ গড, মাদার অফ অল গড, ঠিক আছে? অদিতিকে বলা হতো মাদার অফ অল গড। আর উষা হলো ভোরের দেবতা। ওকে। আর গায়ত্রী মন্ত্র যেটা ছিল, কত নম্বর মণ্ডলে উচ্চারিত হয় গায়ত্রী মন্ত্র? তৃতীয়তম মণ্ডলে উচ্চারিত হয়। কে করেন? ঋষি বিশ্বমিত্র, ঠিক আছে? ঋষি বিশ্বমিত্র। কোন ঋষি? ঋষি বিশ্বমিত্র। আচ্ছা, ঋগ্বেদের উপবেদ আয়ুর্বেদকেও ধরা হয়, কোনো কোনো টেক্সে আয়ুর্বেদকেও অথর্ববেদেরও উপবেদ হিসেবে ধরা হয়েছে, তবে ঋগ্বেদের যেটা উপবেদ সেটা আয়ুর্বেদ, ঠিক আছে? আর এইখানে আহ লর্ড সোম বা হচ্ছে দেবতা সোম, তাকে কোন মণ্ডলে ইনক্লুড করা হয়েছে? সেটাকে তাকে নবম মণ্ডলে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে?
ওকে। আর পুরুষ সুক্তা, যেখানে আহ শূদ্র কথাটার উল্লেখ প্রথমবার হয়েছিল, সেটা হলো দশম মণ্ডলে। ব্রাহ্মণ যারা এসেছিলেন তারা ব্রহ্মার মুখ থেকে উৎপন্ন হয়েছিল, ক্ষত্রিয় যারা বাহু থেকে উৎপন্ন হয়েছিল, এবং বৈশ্য যারা থাই থেকে উৎপন্ন হয়েছিল, এবং শূদ্র যারা পায়ের পা থেকে উৎপন্ন হয়েছিল বা পায়ের পাতা থেকে উৎপন্ন হয়েছিল। আর এই শূদ্র কথাটার উল্লেখ প্রথমবার দশম মণ্ডলেই পাওয়া যায়, ঋগ্বেদের দশম মণ্ডলে। ঠিক আছে। আচ্ছা, সামবেদকে দুটি ভাগে ভাগ, এই সামবেদকে কিসের জন্য জানা হয়? সামবেদকে জানা হয় সুর ও সঙ্গীতের জন্য জানা হয়। ঠিক আছে। আহ উপনিষদ কি কি আছে? উপনিষদ আছে হচ্ছে ছন্দযোগ, আর একটা হচ্ছে কেন উপনিষদ। আহ আর উপবেদ যেটা হচ্ছে গান্ধর্ব বেদ, কলা ও সঙ্গীতের বিষয়ে বর্ণিত আছে গান্ধর্ব বেদ। আর তারপরে হচ্ছে যজুর্বেদ, শুক্ল শুক্ল যজুর্বেদ, আর একটি কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল হচ্ছে হোয়াইট আর কৃষ্ণ ব্ল্যাক। আর উপনিষেদগুলো ঈশা, কথা উপনিষেদ, বৃহদ্রনায়ক, এগুলো উপনিষেদ। আর উপবেদ হচ্ছে ধনুর্বেদ, যেখানে যুদ্ধের কলা ইত্যাদি হচ্ছে বর্ণিত আছে। ঠিক আছে। আর কথা উপনিষেদে আহ কি কি আছে? যম আর নচিকেতার যে গল্পটা, সেটা এই কথা উপনিষেদে আছে। ঠিক আছে। এদের যে গল্পটা সেটা এই উপনিষেদে আছে। তারপরে অথর্ববেদ। অথর্ববেদে কি কি আছে? অথর্ববেদে আছে অনেক, অপর তিনটি যে বেদ আছে সেটা থেকে অনেকটাই আলাদা অথর্ববেদ। ঠিক আছে। অথর্ববেদে কি আছে? ম্যাজিক ফর্মুলা আছে, রিয়েল লাইফের প্রবলেমস আছে। ম্যাজিক ফর্মুলা, রিয়েল লাইফের প্রবলেম। ঠিক আছে। এটা 20টি কাণ্ডে বিভক্ত, খণ্ডে বা কাণ্ডে, যেটা 20টি খণ্ডে বিভক্ত, এবং 711টি শ্লোক আছে। এই বেদে জাদুবিদ্যা কথা উল্লেখ আছে। আর উপনিষদ কি কি? মুন্ডক উপনিষদ, যেখান থেকে হচ্ছে সত্যমেব জয়তে যে কথাটা সেটা নেওয়া হয়েছে, এবং মহা উপনিষদ যেখান থেকে হচ্ছে বাসুদেব কুটুম্বকম সেটা নেওয়া হয়েছে। ঠিক আছে। আর উপবেদ কি? শিল্পবেদ, যেখানে শিল্পবেদে কি আছে? শিল্পর বিষয়ে বর্ণিত আছে। এটা অথর্ববেদের উপবেদ। আর এইখানে বেদাঙ্গ হলো বেদের সঠিক পাঠ, উচ্চারণ, ব্যাখ্যা, প্রয়োগের জন্য সহায়ক শাস্ত্রসমূহ। বেদাঙ্গকে বলা হয় বেদের অঙ্গ। প্রথমেটা আছে শিক্ষা। শিক্ষা অর্থাৎ প্রনাউন্সিয়েশন, বেদের মন্ত্রের শুদ্ধ উচ্চারণ, স্বর, মাত্রা, ধ্বনি ইত্যাদি শেখায়। তারপরে আছে কল্প। কল্প হলো রিলিজিয়াস প্র্যাকটিস, যেটা হলো ধর্মীয় আচার বিধি কিভাবে সম্পন্ন করতে হবে সেটা শেখায়। ব্যাকরণ, ব্যাকরণকে গ্রামার, যেটা আমরা জানি, শব্দ গঠন, ধাতু বিভক্তি, বাক্য রচনা ইত্যাদি। আর নিরুক্ত, বৈদিক শব্দের প্রকৃত অর্থ ও ব্যাখ্যা, কঠিন শব্দকে সহজ করে বোঝা নিরুক্তের কাজ। আর তারপরে আছে ছন্দ, স্টাডি অফ পয়েটিক ম্যাটার্স, মানে বেদের মন্ত্রের ছন্দ ও মাত্রার নির্ধারণ করে। আর তারপরে আছে জ্যোতিষ, অ্যাস্ট্রোনমি, যজ্ঞের ঠিক সঠিক সময়, তিথি, নক্ষত্র, গ্রহ নির্ধারণ করা। ঠিক আছে। জ্যোতিষকে বেদের চক্ষু বলা হয়। তারপরে আছে বেদান্ত দর্শন,
ন্যায় দর্শন এটা গৌতম ঋষি লিখেছেন। বৈশেষিক দর্শন এটি কণাদ ঋষি লিখেছেন। কণাদ ঋষি কি লিখেছেন? আচ্ছা, বৈশেষিক দর্শনে কি আছে? অ্যাটম, কণা যেটা আছে, ঠিক আছে, এইভাবে মনে রাখা যেতে পারে। সাংখ্য দর্শন এটা কপিলা মুনি দ্বারা লেখা হয়েছে। যোগ যোগ দর্শন এটি পতঞ্জলি কর্তৃক লেখা হয়েছে। পতঞ্জলি, যেটা রামদেব ওই পতঞ্জলি না, অ্যাকচুয়ালি পতঞ্জলি যিনি ঋষি ছিলেন তিনি যোগ দর্শন, যেটা যোগ ব্যায়াম যেগুলো বলা হয় ওটা করেছিলেন। পূর্ব মীমাংসা এটি জৈমিনী কর্তৃক লেখা। আচ্ছা, উত্তর মীমাংসা ব্যাস বা বদরণ্য কর্তৃক লিখিত, ঠিক আছে। আচ্ছা, ব্রাহ্মণ কি? ব্রাহ্মণ গুলো হলো প্রাচীন ভারতের গদ্য পাঠ্য, যা বৈদিক সূত্র সংহিতাগুলো ছিল সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা। তাদের আচার অনুষ্ঠান, বলিদান এবং রহস্যময় অর্থ ব্যাখ্যা করে, যা বেদ সাহিত্যের মূল অংশ গঠন করে। প্রতিটি বেদের সাথে এক বা একাধিক ব্রাহ্মণ যুক্ত থাকে। ঋগ্বেদের সাথে কে 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 থাকে? কৌশেতকী বা ঐত্রেয়। আর যজুর্বেদের সাথে শতপথ, সামবেদের সাথে পঞ্চবিশ এবং জেমিনেয়া, অথর্ববেদের সাথে গোপথ। আরণ্যকগুলিকে কি বলা হয়? সাধারণত ফরেস্ট বুক বা বনের বই। কারণ এইগুলো গ্রাম বা শহর থেকে অনেক দূরে গিয়ে অধ্যয়ন করা হতো। মানে চারটে আশ্রম ছিল, আহ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো গার্হস্থ্যের পরে যখন মানুষ বানপ্রস্থে গিয়ে থাকতো, তখন এই আরণ্যকগুলি পড়াশোনা করতো। এগুলো মূলত আধ্যাত্মিক জীবন নিয়ে কাজ করে। প্রবীণ ব্যক্তিদের জন্য ছিল, কারণ তারা গার্হস্থ্য আশ্রম পার করে এসেছিল। এগুলি ব্রাহ্মণদের শেষ অংশ। তবে ব্রাহ্মণের পরে উপনিষদ ছিল। উপনিষদই হচ্ছে একদম বেদের শেষ অংশ। আরণ্যকগুলি দর্শন এবং রহস্যবাদ নিয়ে আলোচনা করে, আচার অনুষ্ঠান নিয়ে নয়। উপনিষদগুলি বেদের শেষ অংশ। 108টি উপনিষদ বলিদান ও উৎসব প্রথার নিন্দা করে। আর্লি বৈদিক যুগ। আর্যরা কি ছিল? প্যাস্টোরাল অর্থাৎ পশুপালন এবং সেমি নোমাডিক অর্থাৎ যাযাবর জীবন এর উপর নির্ভরশীল ছিল। আর কি ছিল? ক্যাটেল ওয়েলথ এবং ওরাল ট্র্যাডিশন। প্যাস্টোরাল কথার অর্থ হলো পশুপালক, আর সেমি নোমাডিক কথার অর্থ হলো অর্ধ যাযাবর। ঠিক আছে। আচ্ছা, আমরা পরে ডিটেলস আলোচনা করবো। আর লেটার বৈদিকে যে কি ছিল? সেটেলড এগ্রিকালচার, স্থায়ী কৃষি, আর টেরিটোরিয়াল এক্সপ্যানশন, আঞ্চলিক সম্প্রসারণ, সোশ্যাল স্ট্রাটিফিকেশন অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস, আর পলিটিক্যাল সেন্ট্রালাইজেশন, রাজনৈতিক কেন্দ্রীয়করণ। আমরা এইগুলো সম্পর্কে ডিপ ডিসকাশন করব। টপিক থাকবে জিওগ্রাফিক্যাল এরিয়া, ইকোনমি, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, সোসাইটি, ফ্যামিলি স্ট্রাকচার এবং রিলিজিয়ন। আর্লি বৈদিক যুগ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর্লি বৈদিক যুগ বা প্রাক বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ একই যুগ। এটাকে ঋগ বৈদিক যুগও বলা হয়। প্রথম দিকে আর্যরা কোথায় বাস করত? এই আফগানিস্তানে, এই পাকিস্তানে, কিছুটা অংশ পাঞ্জাবের, কিছুটা অংশ উত্তরপ্রদেশের, এই অঞ্চলগুলোতে বাস করত। আর্যদের ভারতবর্ষে বসবাসকারী সমগ্র অঞ্চলটিকে সপ্ত সিন্ধুর বা 7টি নদীর দেশ বলা হতো। ঠিক আছে। সপ্ত সিন্ধুর কি কি নাম ছিল আমরা জেনে নিই। সিন্ধু এবং তার 5টা উপনদী। সিন্ধু, যেটা বর্তমানে ইন্দাস নাম, ঠিক আছে। ঝিলাম, যেটা আগে বিতস্তা নাম ছিল। চেনাব, যেটা আগে অস্কিনী নাম ছিল। আর রবি, যেটা আগে পুরুষিনী নাম ছিল। বিয়াস, যেটা বিপাশা। আর সুতলেজ বা শতদ্রী, সরস্বতী নদীর নাম সরস্বতী নদী ছিল। ঠিক আছে। আর্লি বৈদিক যে পলিটিক্যাল স্ট্রাকচার এবং সোশ্যাল স্ট্রাকচার সেটা দেখবো।
হেড অফ দ্য গভর্নমেন্ট, যিনি ছিলেন তাকে রাজন বলা হতো। পরিবারের প্রধান বা সামাজিক মূল যে একক ছিল তাকে কুল বা কুলোবা বলা হতো। মাল্টিপল ফ্যামিলিজ টুগেদার, মানে একসাথে যখন অনেকগুলো পরিবার থাকতো তাদেরকে একসাথে গ্রাম বলা হতো। আর গ্রামের যে যিনি প্রধান ছিলেন তাকে গ্রামানি বলা হতো। এবং গ্রামানিক দায়িত্ব যিনি ছিলেন তিনি হলেন ব্রজাপতি। ঠিক আছে। আর যে ট্রাইবাল কিংডমস যেগুলো ছিল সেগুলো ছিল যদুস, পুরুষ, ভারত ভরত ভারত না ভরত ভরত এবং মৎস্য। ঠিক আছে। সভা সভা এবং সভা যেটা কমিউনিটি অফ ফিউ প্রিভিলেজড, মানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মানুষদের কমিউনিটিকে সভা বলা হতো। সমিতি ছিল কমন মানুষদের, সাধারণ মানুষদের জন্য। বিদর ছিল রিলিজিয়াস পিপল, মানে হচ্ছে ধার্মিক লোকজনদের জন্য এটা ছিল। সোসাইটি অ্যান্ড ফ্যামিলি স্ট্রাকচার কেমন ছিল? কোনো বাল্যবিবাহ সিস্টেম ছিল না। আর মহিলারা খুব একটা সম্মানীয় পদে ছিল সেই সময়। তারা সভা এবং সমিতিতে অংশগ্রহণ করত। এবং সেই সময়কার ফিমেল যে গুরুত্বপূর্ণ সাহিত্যিক ছিলেন তাদের নাম ছিল অপলা, লোপামুদ্রা, ঘোষা, বিশ্বেশ্বরা, এগুলো ছিল। ইকোনমি, ক্যাটেল রেয়ারিং পিপল, অর্থাৎ এদের জীবনযাপনই ছিল গরু, মোষ, গাধা, ঘোড়া ইত্যাদি পালনের মাধ্যমে দুধ এবং মাংসের জন্য এইসব প্রাণীদের উপরে নির্ভরশীল ছিলেন। আর লিমিটেড এগ্রিকালচার ছিল, খুব লিমিটেড পরিমাণে চাষবাস হতো। সেই সময় পার্সোনাল জমি বলে কিছু ছিল না, যা ছিল সব একত্রে জমি। ঠিক আছে। তারপর এটা কি ছিল, যে সব থেকে ধনী ব্যক্তি ছিল সেই সময় তাকে বলা হতো গোমাত বা গোমাত। ঠিক আছে। আর তার মেয়েকে বলা হতো দুহিত্রী, অর্থাৎ যে দুধ দই। ঠিক আছে। এগুলো ছিল ইকোনমির খুব গুরুত্বপূর্ণ পার্ট। এবং সেই সময়ে কার্পেন্টাররা রথ, মানে ঘোড়া চালিত রথ এবং নাঙ্গল ইত্যাদি তৈরি করত। আর সেই সময় বিভিন্ন জিনিসপত্রও তৈরি হতো কপার, ব্রোঞ্জ, আয়রন দিয়ে। আর্যরা প্রথমের দিকে তারা প্রকৃতি পুজোকেই বেশি সমর্থন করতো এবং প্রকৃতি পুজোকেই করতেন। যেমন পৃথিবী, বায়ু, অগ্নি, বৃষ্টি, বজ্র ইত্যাদিকে বিভিন্ন দেবতার রূপে পুজো করতেন। ইন্দ্র কিসের দেবতা ছিল? বজ্রের দেবতা, খুব গুরুত্বপূর্ণ দেবতা ছিল। লেটার বেদিক এজ, যেটা 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এদের জিওগ্রাফিক্যাল এরিয়া যেটা ছিল, এরা সপ্ত সিন্ধু নদীর ধার থেকে উত্তরপ্রদেশ, বিহার এবং কিছুটা অংশ মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তার লাভ করে। এদের মূলত ইকোনমি যেটা ছিল এগ্রিকালচার বেসড ছিল। ঠিক আছে। চাল, ডাল, গম ইত্যাদি চাষ করত। কিছু কিছু কয়েন সেই সময় প্রচলিত হয়ে গেছিল, মানে চালু হয়ে গেছিল। আর্লি বৈদিক এজে কয়েনের বদলে গরুর আদান প্রদানের মাধ্যমে জিনিস নেওয়া দেওয়া হতো। কিন্তু এইখানে কয়েন চালু হয়ে গেছিল, তার ভিতর নিষ্কা একটা ইম্পর্টেন্ট কয়েন। ঠিক আছে। তারপরে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, যেই অ্যাসেম্বলিগুলো ছিল সেই অ্যাসেম্বলিগুলো থেকে সরে পাওয়ার যেগুলো সেগুলো রাজাতে পরিণত হয়। এবং ব্রাহ্মণদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই সময়। কিছু কিছু রাজা ছিল তারা স্যাক্রিফাইস করতেন যাতে তার রাজ্যর উন্নতি হয়, ভালো হয়। এই স্যাক্রিফাইস গুলো একটা আছে বলি, শুল্ক আর ভোগ বা ভাগা। ঠিক আছে। রিচুয়াল অ্যান্ড দেয়ার সিম্বল, কি কি রিচুয়াল হতো? অশ্বমেধা, যেটা ঘোড়ার স্যাক্রিফাইসে হতো।
ফ্যামিলি স্ট্রাকচার আর গোত্র সিস্টেম সেই সময় জয়েন্ট ফ্যামিলি সিস্টেম খুব নর্মাল হয়ে যায় আর গোত্র সিস্টেম চালু হয়। একই গোত্রে বিবাহ নিষিদ্ধ ছিল। আর এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট যেমন কুলপতিকে কি বলা হয়, হেড অফ ফ্যামিলি, এটা ইম্পর্টেন্ট। গ্রামানি যেটা হেড অফ ভিলেজ, সেনানি কমান্ডার অফ আর্মি। আর এদিকে আছে পুরোহিত যেটা চিফ প্রিস্ট মানে যিনি পুজো করতেন। ব্রজপতি অফিসার অফ পাস্তুরস। আচ্ছা, স্ট্যাটাস অ্যান্ড রোল অফ উমেন। লেটার বেদিকে যে আগে বৈদিক যুগের মতো অত মহিলাদের গুরুত্ব ধীরে ধীরে মানে কমতে থাকে। মহিলারা সেই সভা সমিতিতে অংশগ্রহণ করে না। তারা হাজবেন্ডের সাথেই থাকার মানে একই জায়গায় থাকতো। ম্যারেজে যেটা ছিল ম্যারেজ পলিগামি শুরু হয়ে যায়, মানে পলিগামি অর্থাৎ বহু বিবাহের দিকে শুরু হয়ে যায় আগে। আর এই সময়ে কিছুটা বাল্যবিবাহের প্রচলন শুরু হয়ে যায়, ঠিক আছে। আর জীবনের 4টে ধাপ যেটা ব্রহ্মচর্য, গৃহস্থ এবং বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে লাইফের যে 4টে স্টেজ সেটা শুরু হয়ে যায়। আর আরেকটা জিনিস যেটা রাজার ছেলে রাজা হবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, শূদ্রের ছেলে শূদ্র হবে, এরকম একটা স্ট্রিক্ট রুল চালু হয়ে যায়। কিন্তু আর্লি বৈদিকে যে তখন এরকম ছিল না, যে বৈশ্যের ছেলেও একজন ব্রাহ্মণ হতে পারতো আর শূদ্রের ছেলেও একজন রাজা হতে পারতো, মানে ক্ষত্রিয় গুণ রাখতে পারতো। গুণ গুণ বিশেষে কাজ ছিল সেই সময় আর্লি বৈদিক যুগে। কিন্তু লেটার বৈদিক যুগে এগুলো খুব স্ট্রিক্ট হয়ে যায়। এবং ধর্মের দিক দিয়ে ইন্দ্র, অগ্নি, উষা, অদিতি যেসব দেবদেবতারা প্রাক বৈদিক যুগে ছিল, তারা তাদের আকর্ষণতা এবং জনপ্রিয়তা ধীরে ধীরে কমে যায়। আর বিষ্ণু আর শিব কে ভগবান হিসেবে পুজো করা হতো। আর প্রজাপতি ছিলেন যিনি ক্রিয়েটার মানে সৃষ্টিকর্তা, তাকে সুপ্রিম গড হিসেবে মান্য করা হতো। এবার আসি ব্যাটেল অফ টেন কিং। ঋগ্বেদের 7ম মন্ডলে 7th মন্ডল, ঠিক আছে। এই ব্যাটেল অফ টেন কিং এর উল্লেখ পাওয়া যায়। ব্যাটেল অফ টেন কিং কি, একদিকে ছিল ভরত ট্রাইব আর অন্যদিকে ছিল 10টা ট্রাইব। ভরত ট্রাইবকে সুদাস লিড করছিল আর অন্যদিকে ছিল পুরু পুরু সমেত আরো 10টা ট্রাইব, ঠিক আছে। আর এটা হয়েছিল বর্তমানে যে রবি নদী সেটার ধারে। সেই সময় পুরুষিনী ছিল। মূলত জলের সমস্যা জন্য এই যুদ্ধটা অ্যাকচুয়ালি শুরু হয়। একটা সময় পরে পুরু ট্রাইবের যে প্রধান রাজা ছিল সে মারা যায় এবং ভরত আর পুরু ট্রাইব একত্রিত হয়ে একটা বড় পাওয়ারফুল সাম্রাজ্য তৈরি করে ফেলে।